গয়না চুরি করতে গিয়ে প্রমাণ সমেত ধরা পড়ল বনলতা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে বনলতা একদম ভেঙে পড়েছে। কী করবে নিজেই কিছু বুঝে উঠতে পারছে না। একদিকে ময়ূক 10 লাখ টাকার জন্য চাপ দিতে থাকে, আর 10 লাখ টাকা চাইতে থাকে অনুভবের কাছে বনলতা। তখনই বনলতা বলে, 10 লাখ টাকা যদি অন্য কেউ চাইতো তুমি তো সাথে সাথে বার করে দিয়ে দিতে অনুভব। আজকে আমি চাইলাম বলেই তুমি বার করে দিতে পারছো না, বুঝতে পারছি সবটাই। তুমি যে আমাকে নিজের স্ত্রী বলে মেনে নাওনি, ভালো তো বাসোই না, আর সেটা আবারও প্রমাণিত হয়ে গেল। তখনই অনুভব বলে, তোমার কাছে 10 লাখ টাকা সামান্য হতে পারে, আমার কাছে অনেক বেশি, আর এই 10 লাখ টাকা রোজগার করতে কত সময় লাগে তোমার হয়তো কোনো আইডিয়াও নেই, তাই এই সমস্ত কাজ আমাকে বলো না। তখনই অনুভব বারবার করে এটা বোঝার চেষ্টা করে বনলতার 10 লাখ টাকা কিসের জন্য চাই, ও কি আদৌ সত্যি বলছে নাকি কোনোভাবে মিথ্যে কথা বলছে। বনলতার ফোনে আবারও ফোন আসতে থাকে, আর ফোন করে ময়ূক। বারবার করে ময়ূক বলে, কি ব্যাপার বলো তো বনলতা, 10 লাখ টাকা কবে নিয়ে আসবে? আমি কিন্তু আর ওয়েট করতে পারছি না। এরপর যদি তোমার শ্বশুরবাড়িতে গিয়ে সমস্ত কথা বলে দিই তোমার কি ভালো লাগবে? তখনই বনলতা ভাবে, না, এবারে আমাকে একটা মোক্ষম স্টেপ নিতেই হবে। এর মাঝখানেই ঠাম্মি চলে এসেছে। ঠাম্মি তখন বলে, কিরে লাজু, তুই আজকে যাবি না কলেজে? আর তখন লাজু বলে, যাবো তো, একটু পরেই বেরিয়ে যাব। তখনই অনুভব ভাবে, এই মেয়েটাই নাকি একটা সময় কলকাতা রাস্তায় চলাফেরা করতে পারতো না। যত সময় এগোচ্ছে তত বেশি করে লাজু কত বেশি ম্যাচিওর হয়ে উঠছে, সব কিছু দায়িত্ব কত সুন্দরভাবে পালন করছে। এর মধ্যেই ঠাম্মি বলে, যাই হোক, আমার গয়নাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ওগুলো যাই গুছিয়ে রাখি, আলমারিতে তুলে রাখি, ওগুলো বলতে হবে বৌমাকে ব্যাংকের লকারে রেখে আসতে। এরপর বনলতা ভাবে, ঠাম্মি তো ঠিক 12টার দিকে স্নানে ঢোকে, তখন ঘরটা পুরোই ফাঁকা থাকে। সেই সময় ঘরে ঢুকেই আমাকে কিছু একটা কাজ করতে হবে। আমার হাতে আর কোনো রাস্তা নেই, আমি আর মায়ের কাছ থেকেও গয়না নিয়ে আসতে পারবো না। এরপরই ঠাম্মি যখন স্নানে ঢুকে যায়, তখনই বনলতা চুপি চুপি করে ঠাম্মির ঘরে ঢুকে পড়ে, আর ঠাম্মির চাবিটা থাকতো বালিশের নিচে, এটা খুব ভালোভাবেই জানতো বনলতা। তারপরেই চাবি দিয়ে আলমারি খুলে সমস্ত গয়নাগুলো দেখতে শুরু করে, আর বলে, এই কয়েকটা গয়নাতেই আমার কাজ হয়ে যাবে। এরপর ঠাম্মি আওয়াজ পায় আর জিজ্ঞেস করে, কে রয়েছে আমার ঘরে? কিন্তু বনলতা তাড়াহুড়ো করে গয়নাগুলো নিয়ে বেরিয়ে চলে আসে, আর বলে, আগেকার দিনের গয়না অনেক ভারী, আর এই গয়নাগুলো বেচলে আমি 10 লাখের বেশিই পেয়ে যেতে পারি। অন্যদিকে ঠাম্মি তাড়াতাড়ি করে স্নান সেরে এসে বাইরে দেখে কেউ তো নেই, তাহলে আওয়াজটা হলো কিসের? ঠাম্মির মনে একটু ভয় লাগতে থাকে ঠিকই, তবুও ঠাম্মি সেই ব্যাপারটাকে অত বেশি জোর দিয়ে দেখে না। এরপরই 10 লাখ টাকা নিয়ে কফি শপে চলে গেছে আবারও বনলতা। বনলতা ময়ূকের হাতে 10 লাখ টাকা তুলে দেয়। ময়ূক বলে, থ্যাংক ইউ বনলতা, আমি তোমাকে যে কতটা ভালোবাসি বলে বোঝাতে পারবো না। বনলতা বলে, থাক না, এ সমস্ত মিথ্যে কথাগুলো বলে আর কি লাভ আছে? নেই তো, তাহলে আর এগুলো শুধু শুধু কেনই বা বলছো? আর শোনো, তুমি যদি এরপরেও আমাকে আবারও চাপ দিতে থাকো টাকা নিয়ে আসার জন্য, খুব ভুল করবে, কারণ এরপর আমি না তোমাকে আর ক্ষমা করব না। এরপর আমি পুলিশের কাছে যাব আর গিয়ে সমস্ত সত্যিটা বলে দেব। তখনই ময়ূক বলে, আরে বাবা, তুমি এত রেগে যাচ্ছ কেন? রেগে যাওয়ার মতন কিছু কি ঘটেছে? শোনো, আমি বিপদে পড়েছিলাম বলেই তোমার কাছে টাকা চেয়েছি, তাহলে তুমি আমাকে এইভাবে কথা শোনাতে পারো না। এরপরে বনলতা ভাবে, বাড়ির সবাই যখন জানতে পারবে কি করব আমি, তখন এসব নিয়েই ভাবছিল। অন্যদিকে সুদেব ফোনে কথা বলতে থাকে লাজুর সাথে, আর বলে, দেখ লাজু, তুই কিন্তু খুব ভুল করছিস। এখন তোকে যাই বলছি তুই শুধু না না করে কাটিয়ে দিচ্ছিস। কাজটা কি তুই ঠিক করছিস বলতো? লাজু বলে, তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে এখন আমার কলেজ কামাই করা যাবে না। কলেজ কামাই করা মানে পিছিয়ে পড়া, আর আমি কেনই বা পিছিয়ে পড়তে যাব বলো তো? তখন সুদেব বলে, তুই আসবি না? মা সন্তোষী মায়ের ব্রত উদযাপন করছে আর তুই রাখবি না এই কথাটা? তখনই লাজু বলে, আমার পক্ষে সম্ভব না, আমি বৃহস্পতিবার কোনোভাবেই যেতে পারবো না। সুদেব বলে, তুই কি তাহলে বদলে যাচ্ছিস লাজু? তোকে তো এখন দেখে অনেকটাই অচেনা অজানা বলেই মনে হয়। এরপর লাজু ফোনটা কেটে দেয়, আর সুদেবের অনেক বেশি খারাপ লাগে। লুকিয়ে লুকিয়ে অনুভব সমস্ত কথা শুনে নিয়েছে। এরপর অনুভব এসে বলে, লাজু, তোমার বর ফোন করেছিল, তো কী বলছো ওই সুদেবটা? তখনই লাজু বলে, আরে তুমি আবার এসবের মাঝখানে আসতে গেলে কেন? আমাদের বর বউয়ের কথা তোমাকে জানতে হবে না। তখনই অনুভব বলে, কেন জানবো না? তোমার কথা শুনে আমি এটুকু বুঝতে পেরেছি ও ওখানে তোমাকে নিয়ে যাওয়ার জন্য জোর করছিল। খবরদার লাজু, তুমি এখন যাবে না। মেডিকেল পড়া না এত সহজ ব্যাপার নয়। ও হয়তো জানে না, কিন্তু তুমি তো জানো। তুমি কোনোভাবেও শুক্র শনিবারেও আর যাবে না।
মন দিয়ে পড়াশোনা করো, পড়াশোনা করতে এসেছো যখন। এর মধ্যেই বনলতা ওপর থেকে দেখতে পায় আর ভাবে, আমি যদি ফেসে যাই না লাজু, তোকে আমি ফাঁসিয়ে জেলে পাঠাবো। আমার হাতে আর কোনো অপশান নেই। এমনিতেই তোর আর অনুভবের এই প্রেম আমি আর দেখতে পাচ্ছি না, জাস্ট বিরক্তিকর লাগে। এই বলেই ঘুমাতে চলে যায়। সকাল হয়ে গেছে কিন্তু বনলতা নিচে নামেনি, ব্রেকফাস্টও করেনি। তাই লাজু এসেছে। লাজু এসে বনলতাকে ডাকাডাকি করে আর বলে, আসবো বনলতা দিদি? বনলতা বলে, দাঁড়িয়ে আছিস কেন, চলে আয়, কি বলবি বল, তারপর এখান থেকে যা। লাজু বলে, তুমি এখনো সকালে খাবার খেতে নিচে নামোনি? সবাই ডাকছিল তোমাকে। তখন বনলতা বলে, আমার খেতে ইচ্ছে করছে না। আর শোন, রাতের বেলা বাইরে বেরিয়ে এসে পড়িস কেন? ঘরে পড়তে পারিস না? লোককে দেখাস নাকি যে তুই অনেক পড়ছিস? লাজু বলে, সেটা দেখাতে যাব কেন? আর আমার কাছে এইসব কিছু ম্যাটার করে না গো। ঠাম্মি তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, তাই ঠাম্মির কাছে আমি যদি লাইট জেগে পড়ি তাহলে ঠাম্মির ঘুমের অসুবিধা হতে পারে, সেই জন্যই বাইরে এসে পড়ি। কেন বলো তো, তোমার কি খুব অসুবিধা হচ্ছে? বনলতা বলে, আমার কেন অসুবিধা হতে যাবে? তুই না আজকাল বড্ড বেশি মুখে মুখে কথা বলিস, যেগুলো আমার একদমই ভালো লাগে না। লাজু তখন বলে, আমি তো সত্যি কথাটাই বললাম, তুমি যে কেন আমার ওপর এত রেগে যাও? বনলতা বলে, তুই অনুভবের সাথে এত কথা বলিস কেন? অনুভবের সাথে তোর কি সম্পর্ক? লাজু বলে, সেটা তো তুমি তোমার বরের কাছ থেকে জিজ্ঞেস করলেই পারো, আর আমার কাছেই বা জিজ্ঞেস করো কেন? বনলতা বলে, খুব চালাকি করে উত্তর দিতে শিখে গেছিস তাই না? খুব ভালো মতন জানিস অনুভব আমাকে কোনোভাবেই এই প্রশ্নের উত্তরগুলো দেবে না, তাই তুই এই বলার সাহসটা পেলি। ঠিক আছে, আমিও তোকে দেখে নেব। এর মধ্যেই ঠাম্মি তার বড় বৌমাকে বলে গয়নাগুলো মিলিয়ে মিলিয়ে ব্যাংকের লকারে রেখে আসতে। তখনই জেঠিমণি এসে বলে, আগেকার দিনের গয়না বলে কথা, হ্যাঁ, কত মূল্যবান জিনিস বলুন তো মা। ঠাম্মি তখন বলে, একদমই তাই। এরপরেই দেখা যায় যে গয়নাগুলো মেলাতে শুরু করে দিয়েছে জেঠিমণি, আর বলে, এ কি, কতগুলো গয়না আমি তো দেখতে পাচ্ছি না। তার মধ্যে লাজু এসে বলে, বনলতা দিদি খাবে না গো, আমাকে বলল সে নিচে এসে খাবে না। আর আমি জিজ্ঞেস করলাম খাবারটা উপরে পাঠিয়ে দেবো কিনা, তবুও বললো খাবে না। তখন জেঠিমণি বলে, ওই মেয়েটার আবার হলো কি, হঠাৎ হঠাৎ করে কী যে হয়। এরপর জেঠিমণি ভালো করে গয়নাগুলো সার্চ করে দেখে, খুঁজে পায় না, আর বলে, মা এই গয়নাগুলো কিন্তু এখানে নেই, মিসিং আছে। আর এটা শোনার পর ঠাম্মি খুব ভয় পেয়ে যায়। তারপরে স্ত্রী এসে বলে, গয়নাগুলো তাহলে কোথায় যাবে? এরপর বনলতা ভাবে, কিছু গয়না লাজুর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলে ভালো হতো, তাহলে সবাই মিলে লাজুকে ফাঁসিয়ে দিতে পারতো। না না না, অন্য কিছু একটা করতে হবে। গয়না তো আর নেই, টাকা আছে, কিছু বান্ডিল টাকা যদি আমি লাজুর ব্যাগে ঢুকিয়ে দিই তাহলে সবাই এটাই ভাববে গয়না বিক্রি করে লাজু টাকা নিয়ে এসেছে। এর মধ্যে বাড়িতে পুলিশ চলে এসেছে। আর তখনই বনলতা বলে, এই বাড়িতে একজন বাইরের মানুষও থাকে। লাজু বলে, তুমি হয়তো আমার কথাই বলছো বনলতা দিদি, আমার ব্যাগপত্রগুলো চেক করে দেখতে পারো, আমি কোনো চোর নই। বনলতাই যে চুরি করেছে, আর এই 10 লাখ টাকা বনলতা অনুভবের কাছে চেয়েছিল। অনুভব খুব ভালো মতন জানে টাকাটা কার দরকার ছিল আর কে এই কাজটা করতে পারে। তাই অনুভব সমস্ত প্রমাণ সমেত বনলতাকে কিন্তু সামনে নিয়ে আসে, আর এই বনলতার কুকীর্তি কিন্তু সবাই জানতে পারে।